অনেক অনেক দিন আগের কথা। রূপনগর রাজ্যের এক প্রান্তে ছোট্ট একটা গ্রাম, নন্দনপুর। সেই গ্রামের একদম শেষ মাথায়, যেখানে বাঁশবনের ছায়া পড়ে, সেখানে একটা ভাঙাচোরা কুঁড়ে ঘরে থাকত মালা আর তার বাবা করুণাকর। মালার মা মারা গেছে যখন সে মাত্র 5 বছরের। তারপর থেকে বাবা মেয়ে দুজনে মিলে সংসার চালাচ্ছে। বাবা ছিলেন তাঁতি, কিন্তু এখন বয়স হয়েছে, শরীর ভেঙে পড়েছে। তাই মালাই এখন সংসারের হাল ধরেছে। চরকায় সুতো কাটে, বাজারে বিক্রি করে আর বাবার সেবা করে। বাবা, আজ তুমি সারাদিন কিছুই খাওনি। আমি জানি তুমি আমার জন্য রেখে দিয়েছ, কিন্তু বাবা, তুমি যদি অসুস্থ থাকো তাহলে আমি কার কাছে যাব? তুমি তো আমার একমাত্র ভরসা, আমার পৃথিবী। মা মালা, তুই চিন্তা করিস না। এই বুড়ো মানুষটা আর কতদিন খাবে? তুই তো সারাদিন হাড় ভাঙা খাটুনি করিস। তোর শরীরেই তো শক্তি দরকার। আমার জন্য তোর যেন কোনো কষ্ট না হয়, এটাই আমার একমাত্র চাওয়া। তোর মা যদি আজ বেঁচে থাকতো, তাহলে তোকে এভাবে কষ্ট করতে হতো না। বাবা, মায়ের কথা বলে আমায় কাঁদিও না। মা নেই ঠিকই, কিন্তু তুমি তো আছো। তুমি আমায় যে শিক্ষা দিয়েছ, যে সংস্কার দিয়েছ, সেটাই আমার সবচেয়ে বড় সম্পদ। তুমি আমায় শিখিয়েছ গরিব হওয়া লজ্জার নয়, কিন্তু বেইমান হওয়া সবচেয়ে বড় পাপ। আমি সেই শিক্ষা কখনো ভুলব না বাবা। হ্যাঁ মা, এই কথাগুলো সব সময় মনে রাখিস। দেখিস, এই দুনিয়ায় মানুষ সহজ পথে চলতে চায়, শর্টকাটে বড়লোক হতে চায়, কিন্তু সেই পথে শান্তি নেই মা। সততার পথ বড়ই কঠিন, পাথর ভরা, কাঁটা ভরা, কিন্তু যারা সেই পথে হাঁটে তারা শেষে অবশ্যই ভালো ফল পায়। ভগবান সৎ মানুষকে কখনো ফেলে রাখে না। বাবা, তুমি ঠিক বলেছ। আমাদের পাশের বাড়ির চপলা দিদি দেখো না, কত টাকাওয়ালা তার বাবা, কত সুন্দর শাড়ি গয়না তার, কিন্তু তার মুখে কোনো শান্তি নেই। সব সময় অন্যের সাথে তুলনা করে, হিংসা করে। আমার কাছে হয়তো কিছু নেই, কিন্তু আমরা মন দিয়ে শান্তিতে ঘুমাতে পারি। একদম ঠিক বলেছিস মা। তোর এই মনের পরিচ্ছন্নতাই তোর আসল গয়না। এই চাঁদের আলোর মতোই তোর মন পরিষ্কার। কাল তুই বাজারে যাবি, সুতোগুলো বিক্রি করবি, কিন্তু মনে রাখিস, কাউকে ঠকাবি না, কারো সাথে খারাপ ব্যবহার করবি না। যদি কেউ কম দামও দেয়, তাও তুই রাগ করবি না। হ্যাঁ বাবা, তুমি নিশ্চিন্তে থাকো। আমি কাল ভোরেই বাজারে যাব। আর এই মাসের শেষে যদি একটু বেশি টাকা জমা হয়, তাহলে তোমার জন্য ভালো বৈদ্য ডাকব। এখন তুমি ঘুমানোর চেষ্টা করো, আমি আরও কিছুক্ষণ চরকা চালাবো। এভাবেই কাটত মালার দিন, খাটুনি, পরিশ্রম আর বাবার সেবা। কিন্তু মুখে সব সময় হাসি, কারণ মালা জানত সততাই তার আসল শক্তি। পরের দিন সকালবেলা মালা তার সুতোর বোঝা নিয়ে বাজারের পথে। হঠাৎ গ্রামের চৌরাস্তায় ঢাক ঢোল বাজতে শুরু করল। রাজার দূত এসেছে কোনো বিশেষ ঘোষণা দিতে। গ্রামের সব মানুষ জড়ো হতে শুরু করল। শোনো শোনো, রূপনগর রাজ্যের সকল প্রজা, মহারাজ বিক্রমাদিত্যের পক্ষ থেকে এক বিশেষ ঘোষণা। আগামী 5 দিন পর, অর্থাৎ আগামী শুক্রবার, রাজপ্রাসাদে একটি বিশেষ স্বয়ংবর সভা অনুষ্ঠিত হবে। যুবরাজ আর্জনের বিবাহের জন্য এমন একজন কন্যা প্রয়োজন, যিনি হবেন সর্বগুণসম্পন্না, চরিত্রবান এবং সৎ। কি শুনলাম, যুবরাজের বিয়ে হবে? হ্যাঁ, কিন্তু এবার রাজা শুধু রূপ দেখবেন না, গুণও দেখবেন। এবারের পরীক্ষা হবে অত্যন্ত কঠিন। রাজা নিজে ছদ্মবেশে রাজ্যে ঘুরে বেড়াবেন। যে কন্যা সততা, ধৈর্য, দয়া এবং ত্যাগের পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তিনিই হবেন আমাদের ভবিষ্যৎ রানী। আর হ্যাঁ, এই পরীক্ষায় ধনী গরিব, উঁচু নিচু কোনো ভেদাভেদ থাকবে না। আরে বাহ, এই তো সুবর্ণ সুযোগ। আমার মতো সুন্দরী আর বুদ্ধিমতী মেয়ে এই গ্রামে আর কেউ নেই। রাজকন্যা হওয়ার জন্য তো আমি জন্মেছি। কাল থেকেই আমাকে প্রস্তুতি নিতে হবে। দামি দামি শাড়ি, গয়না, প্রসাধনী সব কিনতে হবে। হ্যাঁ মা, তুই একদম ঠিক বলেছিস। তোর সৌন্দর্য দেখে রাজা তো মুগ্ধ হয়ে যাবেন। আমি এখনই বাজারে যাচ্ছি তোর জন্য সবচেয়ে দামি রেশমি শাড়ি কিনতে। ওরে মালা, তুইও তো শুনলি খবর?
কি রে, তুইও কি রাজকন্যা হওয়ার স্বপ্ন দেখবি নাকি? তোর যা দশা, তোর যা পোশাক আশাক, রাজপ্রাসাদের প্রহরী তো তোকে ফটক দিয়ে ঢুকতে দেবে না। তুই বরং ঘরে বসে চরকা কাট, সেটাই তোর কপালে লেখা আছে। চপলা দিদি, আমি রাজকন্যা হওয়ার স্বপ্ন দেখি না, কিন্তু রাজা যখন সবাইকে ডেকেছেন তখন আমিও একবার যেতে পারি। হয়তো আমার ভাগ্যে কিছু নেই, কিন্তু চেষ্টা করে তো দেখতে পারি। আর যদি কোনোভাবে আমার ভাগ্য ফেরে, তাহলে আমার বাবার চিকিৎসা করাতে পারবো। তুই যাবি রাজপ্রাসাদে? তোর মতো ছেঁড়া কাপড়ের মেয়ে আর আমার মতো সুন্দরী মেয়ে একসাথে দাঁড়াবে? হাসালি আমায়। দেখবি, রাজা আমাকেই বেছে নেবেন। তোর মতো কুড়ানো মেয়েদের দিয়ে রাজকন্যা হওয়া হয় না। ঘরে যা, গিয়ে তোর বাবার সেবা কর। তুমি ঠিক বলেছ, হয়তো আমার দিয়ে হবে না, কিন্তু মানুষ চেষ্টা না করলে তো কিভাবে বুঝবে তার ভাগ্যে কি আছে? তুমি নিশ্চয়ই ভালো করবে। আমি তোমার জন্য শুভকামনা করছি। মালামা, তুই সত্যিই যাবি নাকি? তোর তো কোনো ভালো পোশাক নেই, গয়না নেই। কাকু, পোশাক গয়না দিয়ে তো মন পরিষ্কার হয় না। রাজা যদি সত্যিই গুণবান মেয়ে খোঁজেন, তাহলে তিনি তো বাইরের চকচক দেখবেন না, ভেতরের মন দেখবেন। আমি চেষ্টা করব, বাকিটা ভগবানের ইচ্ছা। মালার এই কথায় কিছু মানুষ অবাক হল, কিছু মানুষ হাসল, কিন্তু মালা মনে মনে ঠিক করে ফেলল সে রাজপ্রাসাদে যাবে। পরের 3 দিন মালা খুব পরিশ্রম করল, বেশি বেশি সুতো কাটল, বাজারে বিক্রি করল, আর যে সামান্য টাকা জমা হলো তা দিয়ে একটা শাড়ি কিনল। গয়না কেনার টাকা নেই, কিন্তু মালা জানে সততাই তার আসল অলংকার। মা, মালা, তুই সত্যি যাবি রাজপ্রাসাদে? আমার মন কেমন করছে। তুই যদি হেরে যাস, তাহলে মন খারাপ করবি না তো? বাবা, আমি হার জিত নিয়ে ভাবছি না। আমি শুধু চাই যে আমি যেন সৎভাবেই এই পরীক্ষা দিতে পারি। রাজা যদি আমাকে নাও বেছে নেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমি যদি আমার নীতি, আমার সততা বজায় রাখতে পারি, তাহলেই আমি জিতে যাব। তুই সত্যি আমার মেয়ে। তোর মা যদি আজ বেঁচে থাকত, তাহলে তোকে দেখে কত গর্বিত হতো। শোন মা, আমি তোকে কিছু উপদেশ দিই। এই পথটা কঠিন হবে, তোকে হয়তো অনেক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে, কিন্তু মনে রাখিস, প্রথমত, যতই বিপদ আসুক কখনো মিথ্যা বলবি না। সত্য তেতো হলেও সেটাই বলবি। দ্বিতীয়ত, কোনো লোভ দেখিয়ে যদি তোকে কেউ সততার পথ থেকে সরাতে চায়, তুই কোনোভাবেই সরবি না। তৃতীয়ত, কেউ যদি তোকে অপমান করে, তুই রাগ করবি না, শান্তভাবে তোর কথা বলবি। আর চতুর্থত, যদি কারো সাহায্যের দরকার হয়, তুই নিজের কষ্ট হলেও তাকে সাহায্য করবি। বাবা, তুমি আমায় এইসব শিক্ষাই তো ছোটবেলা থেকে দিয়ে এসেছ। আমি এই 4টি কথা কখনো ভুলব না। তুমি চিন্তা করো না, আমি তোমার মুখ উজ্জ্বল করব। আর শোন মা, তোর সাথে কিছু খাবার নিয়ে যাবি। রাজপ্রাসাদ অনেক দূর, পথে খিদে পাবে। আমি আজ একটা রুটি বানিয়ে রেখেছি, সেটা নিয়ে যাবি। না বাবা, সেই রুটিটা তুমি খাও, আমি পথে কোথাও থেকে ফলমূল খেয়ে নেব। না মা, তুই নিয়ে যাবি। পথটা লম্বা, তোর শক্তির দরকার হবে। আমি অনেক দিন অভুক্ত থেকেছি, আরও একদিন পারব। বাবা, তুমি সবসময় আমার জন্য কষ্ট করো, এবার তো আমার পালা তোমার সেবা করার। মা, বাবা মায়ের কষ্টই তো সন্তানের সুখ। তুই ভালো থাকলে আমি সুখী। এখন যা, গিয়ে ঘুমিয়ে পড়, কাল তোর বড় দিন। পরের দিন ভোরবেলা মালা তার শাড়ি পরে একটা ছোট্ট পুটলিতে সেই একটা শুকনো রুটি নিয়ে বেরিয়ে পড়ল। পথটা দীর্ঘ, প্রায় 15 কিলোমিটার। মাঝখানে ঘন জঙ্গল পেরোতে হবে। একই সময়ে চপলাও বেরিয়েছে, তার পরনে দামি শাড়ি, গলায় সোনার হার, হাতে চুড়ি। তোর তো দেখছি আত্মবিশ্বাস কম নেই। যা, তুই তোর মতো যা, আমি আগে পৌঁছে রাজার মন জয় করে ফেলব। হঠাৎ রাস্তার ধারে একটা বৃদ্ধ সন্ন্যাসীকে পড়ে থাকতে দেখল। তার শরীর শুকনো, চোখ বসে গেছে, মনে হচ্ছে অনেক দিন কিছু খাননি। জল, একটু জল, আমি মরে যাচ্ছি। হে ভগবান, বাবা, আপনি এখানে এভাবে পড়ে আছেন কেন? মা, আমার কেউ নেই, আমি একা সন্ন্যাসী। 3 দিন ধরে কিছু খাইনি, জল পাইনি। এই বনে কেউ আসে না। তুমি প্রথম মানুষ যে আমাকে দেখলে এবং সাহায্য করলে। আপনার কেউ নেই?
বাবা, আমার কাছে এই একটা মাত্র রুটি আছে, এটা আপনি খান, আমি পরে কোথাও থেকে কিছু জোগাড় করে নেব। কিন্তু মা, তুমি তো লম্বা পথ যাচ্ছ মনে হচ্ছে, তোমার নিজেরই তো খাবার দরকার। তুমি কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি রাজপ্রাসাদে, রাজা কন্যাদের ডেকেছেন, কিন্তু সেসব পরের কথা। আপনি এখনই রুটি খান, নইলে আপনি আরও অসুস্থ হয়ে পড়বেন। মানুষের জীবন বাঁচানোর চেয়ে বড় কোনো কাজ নেই। তুমি কি জানো মা, এই একটা রুটি তোমার একমাত্র খাবার ছিল। তুমি এটা আমাকে দিয়ে দিলে ক্ষুধার্ত থাকবে। আমি তরুণী, আমার শরীরে শক্তি আছে, একবেলা না খেলে আমার কিছু হবে না। কিন্তু আপনার বয়স হয়েছে, আপনার এখনই খাবার দরকার। আমার বাবা আমায় শিখিয়েছে, নিজের কষ্ট হলেও অন্যের সেবা করতে হয়। মা, তোমার মতো মেয়ে আজকাল দুর্লভ। তুমি নিজের একমাত্র খাবার আমাকে দিয়ে দিলে, অথচ আমি তোমার কেউ নই। তোমার এই মহান হৃদয়, তোমার এই ত্যাগ ভগবানের ফল অবশ্যই দেবেন। মা, তুমি চিন্তা করো না, আমি এখন অনেক সুস্থ বোধ করছি। তুমি তোমার পথে যাও, কিন্তু শোনো, রাজপ্রাসাদে তোমাকে অনেক পরীক্ষার মুখোমুখি হতে হবে। সব সময় মনে রেখো, সত্য বলো, লোভ করো না, ধৈর্য রাখো, আর মানুষের সেবা করো। এই 4টি গুণ যদি তোমার মধ্যে থাকে, তাহলে তুমি অবশ্যই সফল হবে। বাবা, আপনার আশীর্বাদ আমার সাথে থাকুক। আমি যাই এখন, আপনি ভালো থাকবেন। মালা সেখান থেকে চলে গেল, কিন্তু সে জানত না যে সেই বৃদ্ধ সন্ন্যাসী আসলে ছিলেন স্বয়ং রাজা বিক্রমাদিত্য। মালা চলে যাওয়ার পর রাজা উঠে দাঁড়ালেন এবং তার মন্ত্রী নারায়ণ গাছের আড়াল থেকে বেরিয়ে এলো। রাজা সব দেখলেন এবং মনে মনে চপলাকে বাদ দিয়ে দিলেন। নারায়ণ, তুমি দেখলে, এই মেয়েটি তার একমাত্র খাবার আমাকে দিয়ে দিল, অথচ সে নিজে ক্ষুধার্ত। এর চেয়ে বড় ত্যাগ আর কি হতে পারে? হ্যাঁ মহারাজ, এই মেয়েটি সত্যিই অসাধারণ, কিন্তু এখনো অনেক পরীক্ষা বাকি আছে। চলুন আমরা পরের পরীক্ষার জন্য প্রস্তুত হই। মালা অবশেষে রাজপ্রাসাদের কাছাকাছি পৌঁছাল, কিন্তু তার ক্ষুধা পেয়েছে, পা ব্যথা করছে। সে এক বাজারে এসে বসল একটু বিশ্রাম নিতে। হঠাৎ এক ব্যবসায়ী মেয়ে, তুমি কি রাজপ্রাসাদে যাচ্ছ স্বয়ংবর সভায়? হ্যাঁ কাকু, আমি যাচ্ছি, কিন্তু আমি জানি আমার মতো গরিব মেয়ে রাজকন্যা হতে পারবে না, তবু আমি চেষ্টা করতে চাই। তুমি ঠিক বলেছ, রাজা তো নিশ্চয়ই দামি পোশাক গয়না পরা মেয়েদের পছন্দ করবেন। তোমার তো তেমন কিছু নেই। তবে শোনো, আমি তোমাকে একটা সুযোগ দিতে পারি। কি সুযোগ কাকু? দেখো, আমার কাছে এই সোনার হারটা আছে, এটা অনেক দামি। আমি তোমাকে এটা ধার দিতে পারি। তুমি এটা পরে রাজপ্রাসাদে যাও, তাহলে তোমাকে ধনী মেয়ে মনে হবে। পরে তুমি রাজকন্যা হলে আমাকে ফেরত দিয়ে দিও। কিন্তু কাকু, এটা তো মিথ্যে হয়ে যাবে। আমি নিজেকে যা নই সেটা দেখানো হবে, এটা ঠিক হবে না। তুমি কি বোকা মেয়ে! এটা মিথ্যে নয়, এটা বুদ্ধি। দেখো, তোমার প্রতিদ্বন্দ্বীরা সবাই দামি গয়না পরে যাচ্ছে। তুমি যদি সাধারণ পোশাকে যাও, তাহলে তো হেরেই যাবে। এই নাও, এটা পরো। না কাকু, আমি পারবো না। আমার বাবা আমায় শিখিয়েছে, নিজের প্রকৃত পরিচয় লুকানো সবচেয়ে বড় পাপ। আমি যা তাই দেখাবো। যদি রাজা আমাকে এমনভাবে পছন্দ করেন তাহলে ভালো, নয়তো ঘরে ফিরে যাব, কিন্তু মিথ্যার আশ্রয় নেব না। বেশ, তাহলে তুমি হেরে যাবে। তোমার মতো বোকা মেয়ে আমি কখনো দেখিনি। কাকু, সত্য বলা বোকামি নয়, সাহসিকতা। আমি সৎভাবে হারতে চাই, মিথ্যার সাহায্যে জিততে চাই না। ব্যবসায়ী চলে গেল, কিন্তু সে আসলে ছিল মন্ত্রী নারায়ণ, যিনি মালার লোভের পরীক্ষা নিচ্ছিলেন। মালা আরেকবার পাস করল। পরের দিন সকাল, রাজ দরবারে প্রায় 50 জন মেয়ে এসে হাজির। সবার পরনে দামি পোশাক গয়না, শুধু মালা দাঁড়িয়ে আছে তার সাদা সাধারণ শাড়ি পরে। সবাইকে স্বাগত। আজ আমি আমার পুত্রের জন্য এমন একজন কন্যা খুঁজছি, যিনি হবেন সর্বগুণসম্পন্না। রূপ নয়, ধন নয়, আমি খুঁজছি চরিত্র, সততা এবং মানবিকতা। এখন আমি তোমাদের কয়েকটি প্রশ্ন করব, যে সঠিক উত্তর দেবে তাকেই আমরা বেছে নেব। প্রথম প্রশ্ন, তোমরা প্রত্যেকে একটি ঝুড়ি নিয়ে এসেছ। সেই ঝুড়িতে এমন কিছু আছে যা তোমরা মনে করো পৃথিবীর সবচেয়ে মূল্যবান। এখন একে একে সবাই তোমাদের ঝুড়ি খুলে দেখাও।
মহারাজ, আমার আছে এই হীরের আংটি এবং সোনার গয়না। এগুলো অত্যন্ত দামি এবং সুন্দর। পৃথিবীতে এর চেয়ে মূল্যবান আর কিচ্ছু নেই। মহারাজ, আমার নাম মালা। আমি নন্দনপুর গ্রামের একজন গরিব মেয়ে। আমার ঝুড়িতে এই দেখো মহারাজ, এ কেমন মূল্যবান জিনিস! মাটি আর শুকনো পাতা। মহারাজ, আমি ক্ষমা চাইছি যে আমার কাছে দামি জিনিস নেই। আসার পথে আমি এক ক্ষুধার্ত বৃদ্ধকে আমার শেষ খাবার দিয়ে দিয়েছিলাম, তাই আমার ঝুড়ি খালি হয়ে গেল। কিন্তু এই মাটি আমার কাছে মূল্যবান, কারণ এই মাটিতেই আমার বাবা চাষ করেন, এই মাটিতেই আমি বড় হয়েছে, এই মাটি আমার পরিচয়। আর এই শুকনো পাতাটি আমি পথে কুড়িয়ে নিয়েছি, কারণ এটা আমাকে মনে করিয়ে দেয় যে জীবনে সব কিছু ক্ষণস্থায়ী। আজ যে সবুজ, সে কাল শুকনো। এখন দ্বিতীয় প্রশ্ন, তোমরা যদি রাজকন্যা হও তাহলে তোমাদের প্রথম কাজ কি হবে? সবাই একে একে উত্তর দাও। মহারাজ, আমি যদি রাজকন্যা হই তাহলে আমার প্রথম কাজ হবে নতুন নতুন দামি গয়না কিনব, রাজপ্রাসাদ সাজাবো আর প্রতিদিন মহলে নাচ গানের আয়োজন করব। রাজ্যের সবাই আমার সৌন্দর্য দেখে মুগ্ধ হবে। মহারাজ, আমি যদি রাজকন্যা হই তাহলে আমার প্রথম কাজ হবে রাজ্যের গরিব মানুষদের কাছে যাওয়া। আমি দেখব কার ঘরে খাবার নেই, কার শরীরে পোশাক নেই, কার সন্তানরা পড়তে পারছে না। আমি রাজকোষ থেকে টাকা নিয়ে তাদের সাহায্য করব, কারণ রাজা রানী হওয়ার অর্থ হল প্রজাদের সেবা করা, তাদের দুঃখ দূর করা। আমি নিজে গরিব ছিলাম, আমি জানি গরিবের কষ্ট কী। আমি চাই না আর কোনো মেয়ে তার বাবার চিকিৎসার জন্য চরকা ঘোরাতে বাধ্য হোক। এখন চূড়ান্ত প্রশ্ন, তোমরা যদি দেখো রাজকোষ থেকে টাকা চুরি হয়েছে তাহলে কি করবে? আমি তাৎক্ষণিক নতুন কর আদায় করব প্রজাদের কাছ থেকে। মহারাজ, আমি প্রজাদের কাছ থেকে কর বাড়াবো না। আমি প্রথমে খুঁজে বের করব কে চুরি করেছে। যদি কেউ দরিদ্র হয়ে চুরি করে থাকে তাহলে তাকে শাস্তি না দিয়ে কাজ দেব, যাতে সে সৎ পথে চলে। আর যদি কেউ লোভে চুরি করে থাকে তাহলে তাকে শাস্তি দেব, কিন্তু ক্ষমার পথও খোলা রাখব, কারণ প্রজার টাকা রাজার নয়, সেটা প্রজাদেরই। তো ঘোষণা করছি, রাজ্যবাসী, আমি গত 5 দিন ধরে ছদ্মবেশে রাজ্য ঘুরে বেরিয়েছি। আমি সেই বনের ক্ষুধার্ত বৃদ্ধ সন্ন্যাসী ছিলাম। আমি দেখেছি চপলা আমাকে অবদ্ধা করেছে, লোভের বশে সততা ত্যাগ করেছে, কিন্তু এই মালা তার শেষ রুটি আমাকে দিয়ে দিয়েছে। লোভের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং আজ রাজদরবারে তার সরলতা ও সততা দেখিয়েছে। মহারাজ, আমি ভুল করেছি। আমি লোভের বশবর্তী হয়েছিলাম, আমাকে ক্ষমা করুন। চপলা, তোমার ভুল হয়েছে, কিন্তু তুমি শিখেছ। আমি তোমাকে ক্ষমা করলাম, কিন্তু রাজকন্যা হওয়ার যোগ্য নও। মহারাজ, আমি রাজকন্যা হওয়ার যোগ্য নই। আমি একজন সাধারণ মেয়ে, আমাকে ক্ষমা করুন। আমি শুধু আমার বাবার চিকিৎসার জন্য এসেছিলাম। না মালা, তুমিই হবে আমার পুত্রবধূ। তোমার মতো সৎ মেয়ে আমি জীবনে দেখিনি। তোমার বাবাকে আজই রাজবৈদ্যের কাছে পাঠানো হবে, তিনি সুস্থ হয়ে উঠবেন। Don't forget to subscribe, like, and share Ajob Golpo Studio for amazing stories.